আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার। লিখেছেন মিথুপুরী। পর্ব সংখ্যা 41। চলুন আজকের পর্ব শুরু করি। কাল রাতে খুব ভোরে ম্যানশনে ফিরেছে কপতে। রিচার্ড সকাল সকালে বেরিয়ে গিয়েছে, ঘুমায়নি একটুও। ইদানিং কোনো এক কারণে রিচার্ড খুবই চিন্তিত। বিগত কয়েক রাত তার চোখে ঘুম নেই। যখন তখন বেরিয়ে যাচ্ছে, ফিরছে অনেক রাত করে। সারা শরীর থাকতো রক্ত ভিজে। এলিজাবেথ জানতে চাইলেও কোনো উত্তর মেলেনি। বরাবরই রিচার্ড এড়িয়ে গিয়েছে তাকে। ধ্বংসযজ্ঞ আর পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকার জীবনে না জানি নতুন করে কোন প্রলয়ঙ্কারী ঝড় ঘনিয়ে আসছে। এলিজাবেথের ঘুম আজ দেরি করেই ভাঙল। একদিনে এলিজাবেথ বেশ ভালো করেই শাড়ি পরা শিখে গিয়েছে। একদম শাওয়ার নিয়েই নিচে নামলো এলিজাবেথ। তবে লিভিং এরিয়ায় পা রাখতে ভ্রুজোড়ো কুচকে ওঠে। লুকাস দগদগে ক্রোধ নিয়ে বসে আছে সোফায়। অভিব্যক্তিতে গুমরামুখ ভাব খানিকটা থাকলেও চোখে অগ্নিস্ফুলিঙ্গ যেন দাউ দাউ করে চলছে। কাল রাত্রিতে যেন আমাবস্যার মধ্যরাতে আধার নেমেছে। এগিয়ে গেল এলিজাবেথ। লোকা, কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? এলিজাবেথকে দেখা মাত্র যেন লোকাসের ভিতর যেন জ্বালামাখা হুঙ্কার দিয়ে উঠল। ঠোঁট গহ্বরের ফাঁক গলিয়ে কণ্ঠনালী হতে উদ্গীরণ হয় জ্বালাময় উচ্চারণ। কাল রাতে আপনারা কোথায় গিয়েছিলেন? লুকাসের ঠোঁটের কোণ নিচে নেমে যায় অভিমানী নীরবতায়। এলিজাবেথ কিছুটা আশ্চর্য হলো অতর্কিতে লুকাসের এহেন প্রশ্নে। তখনও বুঝতে পারে না লুকাসের কথার আড়ালে থাকা লুকায়িত অভিমানের কারণ। সে হালকা হেসে বলল, আমরা তো একটু বের হয়ে। বাক্য সম্পন্ন করার আগেই লুকাস গর্জন মিশ্রিত রুক্ষ গলায় বলে ওঠে, আমি কেন ছিলাম না সেই আমরাতে? ন্যাসো যেতে পারলে আমি কেন নয়? আমরা তো কাপল গিয়েছিলাম ভাইয়া। লুকাস এলিজাবেথ দুজনেই গ্রীবা বাঁকিয়ে পিছন তাকালো। ইপরাত তাদের দিকে আসছে। লুকাসের নাকের পাটায় বিরক্তির ছাপ স্পষ্ট। ইপরাত এসে দাঁড়ালো এলিজাবেথের পাশে। এলিজাবেথ এক ঝলক তাকিয়ে দেখলো ফোনের চোখের নিচে লেপ্টে যাওয়া কাজল। ঠোঁটে চেপে হেসে দৃষ্টি ফিরিয়ে নিল সে। ওটা তো কাপল ট্রিপ ছিল ভাইয়া। গরম তেলের মধ্যে যেন পানি ঢেলে দিল ইপরাত। ফোঁস করে ছ্যাদ করে ওঠে লুকাস। চাপা গর্জনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ আমার সুইটি দেশে নেই বলে সব কিছু থেকে এভাবে বঞ্চিত হব আমি? না, এটা আর পারা যাচ্ছে না। আমি এক্ষুনি সুইটিকে কল দিচ্ছি। দুই বোন ঠোঁট চেপে হাসে লুকাসের মেজাজ দেখে। লুকাস পকেট হাতড়ে ফোন বের করে সঙ্গে সঙ্গে সুইটির নামক সেই কন্ট্রাক্টকে চাপল। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ হলো। রিসিভ হতেই লুকাস তড়িঘড়ি করে ফোন কানে তুলে ইপরাত এলিজাবেথের দিকে রক্তিম চোখে চেয়ে উত্তেজিত গলায় আওড়াতে থাকে, হ্যালো সুইটি জান, আমি আর অপেক্ষা করতে পারছি না। চারপাশের এই তুচ্ছ যাচ্ছিল, আমি আর মেনে নিতে পারছি না। কিছুতেই পারছি না এসব সহ্য করতে। আজ আমার কেউ নেই বলে এরা আমাকে পাত্তাই দিচ্ছে না। আর কোনো কথা না, আমি আজই টিকিট কেটে দিচ্ছি। কালকের ফ্লাইটে তুমি দেশে আসবে। একশ্বাসে কথাগুলো বলল, যেন নিঃশ্বাস ফেলল না লুকাস। ফোন কেটে নির্বাক মুখে তাকালো দুই বোনের দিকে। ওরা মুখে হাত চেপে হাসছিল। লুকাসের তাকানো মাত্র হাত সরিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে। ইপরাত কাইকুই করে জিজ্ঞেস করলো, কি হলো লুকা? চেহারাটা এত মলিন দেখাচ্ছে কেন? আপনার তো খুশি হওয়ার কথা। লম্ব করে ভেতরে জমিয়ে রাখা নিঃশ্বাসগুলো ছেড়ে দিল লুকাস। পরপর ঠান্ডা বিবর্ণ স্বরে বলল, আমার চেহারাটি অমন। ছোটবেলায় রাশিয়ান ছিলাম, বড় হওয়ার পর হয়ে গেছি নাইজেরিয়ান, তাই সবসময় মলিন মনে হয়। ফিক করে হেসে ফেলল ইপরাত লুকাসের কথায়। এলিজাবেথ শাড়ির আঁচল মুখে চেপে হাসতে হাসতে জিজ্ঞেস করে, কণ্ঠটাও তেমন শোনাচ্ছে। কি হয়েছে লুকা, মন খারাপ?
মাঝখানে ফোড়ন কাটলো ইব্রাত। চমকপ্রদ হয়ে ছুড়ে দিল অদ্ভুত প্রশ্নবাণ, তাহলে আপনি কি লুকা? লুকাস কেমন এক অদ্ভুত ভঙ্গি ধরে ক্লান্ত স্বরে বলল, আমি মানুষ না, আমি হলাম ডিপ্রেশন হক, ভাল লাগে না উইন, মুড সুইং, ইপনে মন খারাপ। খড় জুড়ে শুধু রিনরিনে হাসি ঝংকার। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা দুই বোনে। লুকাস মুখ গোমরা করে দাঁড়িয়ে এক কোণে। আজ তার মন খারাপের সাথে কপালটাও খারাপ। বহু কসরতে হাসি থামিয়ে এলিজাবেথ লুকাসের মনের ভেতরটা কিছুটা আন্দাজ করে নরম গলায় জানতে চায়, সুইটি কি বলেছে আসবে? লুকাস মাথা নিচু করে রেখেছে, নিবসরে প্রত্যুত্তর করে, ঝড় হচ্ছে এখন, আসা সম্ভব নয়। এবার হাসি থামলো ইব্রাতে। সে আক্ষেপের স্বরে বলে, আহারে। সান্ত্বনা গ্রহণের বিপরীতে প্রতিবাদী গলায় হঠাৎ ঝড়ের তীব্র নিন্দা জানালো লুকাস। যে ঝড় আমার সুইটিকে উড়িয়ে আমার কোলে এনে ফেলতে পারে না, সেই ঝড় আমি মানি না। আবারও হাসিতে ফেটে পড়ল দুই বোন। ভেঙচি কাটে লুকাস। ভারাক্রান্ত হৃদয়ে হতাশ গলায় সে আওড়ায়, কার সাথে মিশবো ভাই? সবই জোড়া জোড়া। থেমে ফের ঠোঁট বাঁকিয়ে বলে, শুধু আমার সুইটি একবার আসুক দেশে, তারপর পায়ের নিচে গ্রামীণ সিম লাগিয়ে বলবো, চলো বহুদূর। তখন শুধু দেখবে আর জ্বলবে। ওদের হাসি যেন আজ থামবে না বলে ওয়াদা করেছে। আজব তো, মানুষের কষ্টে কি কেউ এভাবে হাসে? কোথায় মানবতা, কোথায় সহানুভূতিতা? লুকাস এবার চরম বিরক্ত হয়ে এলিজাবেথকে উদ্দেশ্য করে বলল, এত না হেসে নিজের স্বামীর দিকে একটু নজর রাখবেন, বসের পিছনে কিন্তু লম্বা সিরিয়াল। অদ্ভুত হলো, সুপ্ত কোমল হৃদয়ের ভেতর একটা লাল টুকটুকে বোম্বাই মরিচ বিস্ফোরিত হয়েছে, যার ঝাঁজ মুহূর্তে ছড়িয়ে পড়ল শরীরের প্রতিটি রন্ধে রন্ধে। ভয়াবহ স্নায়ুক্রিয়া শুরু হয়। এলিজাবেথ ক্রোধে থরথর করা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, যারা আমার বরকে চায় তাদের সামনে দাঁড়িয়ে ওনাকে চুমু খাবো আমি। ওদের কথোপকথনের মাঝখানে চায়ের ট্রে হাতে এসে দাঁড়ালো সবিতা বেগম। ইব্রাত এক পলক মায়ের দিকে তাকালো। মহিলাটার শরীরটা অনেকটাই ভেঙে গেছে গত কদিনে, তবু চোখের তেজ এখন নিবেনি, অনুশোচনার লেশমাত্র নেই মুখে। কালো ইব্রাত মাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কিছুই শোনেননি সবিতা বেগম। উল্টে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। তবুও ইব্রাত সহ্য করেছিল। মায়ের পায়ে লুটিয়ে পড়ে কেঁদেছিল সে। সব ভুল স্বীকার করে রিচার্ডের কাছে ক্ষমা চাইতে অনুরোধ করেছিল তাকে। ইব্রাত জানে এই বন্দিদশা থেকে মুক্তি মিলবে না যতক্ষণ না সবিতা বেগম নিজে মাথা নত করে। তবে সব অনুরোধ ব্যর্থ। মহিলা কাল শুধু ইব্রাতকে চড়ই মারেনি, ইব্রাতের আত্মবিশ্বাসটাও ভেঙে দিতে চেয়েছিল। তবু ইব্রাত হাল ছাড়েনি যতক্ষণ না সবিতা বেগম ন্যাসোকে নিয়ে কুৎসিত কথা বলা শুরু করে। সেই মুহূর্তে ইব্রাত আর সহ্য করতে পারেনি। চুপচাপ সরে আসে মায়ের সামনে থেকে। তখন থেকে আর সামনে যায়নি। সব কথা মনে পড়তেই মুখ ঘুরিয়ে নেয় ইব্রাত। চা হাতে লুকাসের দিকে এগিয়ে গিয়ে কাপ ধরিয়ে দেয় সবিতা বেগম। তারপর এলিজাবেথের সামনে গিয়ে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয় এলিজাবেথের চোখে। অতঃপর চায়ের ট্রে থেকে একটা কাপ তুলে এলিজাবেথের দিকে এগিয়ে দেয়। তবে সেই হাতেই ছল। চায়ের কাপ ফেলার ভঙ্গিতে এলিজাবেথের শরীরে ঢেলে দেওয়ার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সজাগ এলিজাবেথ কৌশলে তার হাত উল্টে দেয়। গরম চা পড়ে সবিতা বেগমের কুচকানো ত্বকে। ছ্যাঁত ছ্যাঁত শব্দে চিৎকার করে ওঠেন তিনি। কাপটি ছিটকে পড়ে মেঝেতে। বিকট শব্দে কেঁপে ওঠে ঘর। সবিতা বেগম মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। ঘটনা এত দ্রুত ঘটে যে সবাই চমকে যায়। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় সবিতা বেগমের সামনে। ঠোঁটের কোণে ক্ষীণ বাঁকা হাসি ঝুলিয়ে রুষ্ট কণ্ঠে বলল, সাবধান চাচি, আমি আর আপনার সেই রান্নাঘরের কোণে পড়ে থাকা এলিজাবেথ নই। আমি এখন এই রাজ্যের সর্বশক্তিমান রাজার আদরের রানী। ভুলে যাবেন না,
এই দুষ্ট রাজা কিন্তু তার রানীর জন্য সব করতে পারে। সবিতা বেগম আবারও এলিজাবেথের দিকে তেড়ে যেতে চাইলে লুকাস বিদ্যুতের মতো এগিয়ে এসে ঢাল হয়ে দাঁড়ালো মাঝখানে। তার অস্ত্রের নল স্থির হয়ে স্থাপিত হলো মহিলার কপালের ঠিক মাঝ বরাবর। শিউরে উঠলেন সবিতা বেগম, থেমে গেলেন এক পা আগানোর আগেই। লুকাস এক ঝলক তাকালো ইফরাতের ছলছল চোখের দিকে, তারপর এক গভীর শ্বাস ফেলে মুখ ফেরালেন মহিলার দিকে, গলায় যেন বরফের ধার। বসের অনুপস্থিতিতে তার স্ত্রী আমার হেফাজতে। এই দায়িত্ব আমি শুধু পালন করি না, প্রয়োজনে লৌহ হস্তে রক্ষা করি। মরার আগ্রহ না থাকলে বিদায় নিন এক্ষুনি। তোমার উপর মা হিসেবে না, মানুষ হিসেবেও আর মায়া হয় না আর। কান্নায় থরথর করা গলায় বলে ইফরাত কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে যায়। মেয়ের মুখের কথাগুলো যেন বিষণ্ণ সন্ধ্যায় বিদ্ধ হওয়ার কোনো বর্ষার ফলার মতো এসে বিঁধে যায় সবিতা বেগমের বুকের গভীরে। তিনি আর কিছু বললেন না, নিঃশব্দে মাথা নিচু করে ক্লান্ত মানুষের মতো পিছু হটে চলে যান। চোখের পাতা তখন ভার হয়ে আসে না বলা এক অভিমানে। কি ব্যাপার প্রিন্সেস এলিজাবেথ ম্যাডাম, খুব তো চালাক হয়ে গিয়েছেন। এলিজাবেথ জোর করে হাসে লুকাসের কথায়। প্রশ্নের পারদে পাল্টা প্রশ্ন ছুড়ল। বা এত ভীমরতি, অবশেষে নামটা বদলালেন বুঝি? সেই ডাস্টবিন কুমারী তো আর নেই। লুকাস ব্রুকুচকে ঠোঁট বাঁকায়। তখন বলতাম কারণ তোমার রুচি ছিল তলানিতে, এখন একটু উন্নতি হয়েছে তাই বলি না। অবশেষে খাঁটি সোনার মূল্য বুঝতে শিখেছ। ও তাই নাকি? তা শুনি সে খাঁটি সোনা কে? কে আবার হবে? অবশ্যই আমার বস। লুকাস বুক ফুলিয়ে বলে, ওনার মতো হ্যান্ডসাম ড্যাশিং পুরুষ এই গ্রহে দ্বিতীয় কেউ নেই। দেখেছো তুমি নিজে কখনো? ইচ্ছে হয়নি তো, তাই খুঁজে দেখিনি। আপনি বলেছেন যখন, সময় বের করে খুঁজবো। লুকাস কপালে হাত ঠেকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলতে থাকে, না না মাপ চাই। যদি বস শুনে তবে ঈদের আগেই আমার কুরবানি দিবেন। উইদাউট কুরবানি ঈদ। নিঃসৃদ্ধ হাসির মাঝে এলিজাবেথের চোখের কোণে জমে উঠেছিল এক বিন্দু জল। হঠাৎ করেই আবির্ভাব ঘটে রিচার্ডের সাথে ন্যাসো। এমনিতেই মেজাজ চটেছিল রিচার্ডের। এরই মধ্যে আসতেই মুহূর্তের দৃশ্যপটে ধরা পড়ে এলিজাবেথের আঁচলে চোখের জল মুছছে আর লুকাসের গর্জন তুল্য অট্টহাসিতে হাসছে। পায়ের রক্ত যেন উতলে উঠে চড়াও হয় রিচার্ডের মস্তকে। সিগারেটে পুড়ে যাওয়া শেষাংশে আছড়ে ফেলে ঝড়ের বেগে গিয়ে লুকাসের গলা চেপে ধরে এমন এক ভয়ঙ্কর দৃঢ়তায় যে পেশিবহুল লুকাস পর্যন্ত দমকে 2 কদম পিছিয়ে যায়। বজ্র নিনাদে ফেটে পড়ে রিচার্ড। কুত্তার বাচ্চা, সাহস কোথা থেকে পেলি? ওকে কাঁদানোর গেড়ে দেব বলে দিলাম। ন্যাসো হতবাক দৃষ্টিতে পেছনে দাঁড়িয়ে থাকে। এলিজাবেথ ছুটে এসে রিচার্ডের 2 হাতে টেনে সরাতে থাকে। আরে আশ্চর্য, কি করছেন? এই পাগলামি বন্ধ করুন, ছেড়ে দিন ওনাকে। ঝাঁঝালো কণ্ঠে ঝমক দিয়ে এলিজাবেথ রিচার্ডকে ছড়িয়ে আনে। রিচার্ডের নিঃশ্বাস ভারী এখনো, যেন ক্ষিপ্ত হৃদয়ের তপ্ত বাতাস ছুড়ে যাচ্ছে চারপাশ। জোরে জোরে ঘন শ্বাস ফেলছে। এলিজাবেথ রিচার্ডের চোখে চোখ রেখে কঠোর স্বরে বলে, আপনার ক্রোধ আপনার শত্রু মিস্টার কায়নাত। আপনি এই আগুনের বারবার জ্বালিয়ে ফেললেন আপনজনদের। যা ভাবছেন বাস্তবের তার ধারে কাছেও নেই। শান্ত হন আপনি। রিচার্ডের দৃষ্টিতে উগ্রতা। রক্তিম চোখে তাকায় এলিজাবেথের দিকে। তবে এলিজাবেথের চোখে ধৈর্য বৃক্ষ তাকে ঘায়েল করে। এলিজাবেথ গম্ভীর স্বরে নির্দেশ দেয়, রুমে যান, আমি আপনার জন্য কফি আনছি। রিচার্ড কিছু বলতে গিয়েও গিলে নেয় কথাগুলো। দৃষ্টিহীন চোখে হনহনিয়ে উঠে যায় সিঁড়ি দিয়ে। এলিজাবেথ এবার ধীরে লুকাসের দিকে এগিয়ে যায়। লুকাসের চোখে অনাহুত অপমানের ছায়া। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রিচার্ডের দিকটায়। চিকচিক করছে জল চোখের কোণে। এলিজাবেথ কাঁপা কণ্ঠে বলে, লুকা।
প্লিজ ওনার ব্যবহারে আহত হবেন না, আমি ওনার হয়ে ক্ষমা চাচ্ছি। লুকাস কোনো জবাব না দিয়ে নিঃশব্দে পেছন ফিরেই চলে যায়, যেন পালাতে চাইছে এই দুঃখসহ মুহূর্ত থেকে। ন্যাসন নিঃশব্দে তার পিছু নেয়। এলিজাবেথ রুমে ঢুকে কানে আসে শাওরের নিরবিচ্ছিন্ন ধারার শব্দ। রিচার্ড ওয়াশরুমে। সে নিঃশব্দে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কফির মগ নামিয়ে রাখে টেবিলে। অতঃপর নিঃশব্দে গুছিয়ে রাখতে শুরু করে রিচার্ডের এলোমেলো জামা কাপড়গুলো। লুকটা অসম্ভব অগোছালো। ক্যাবিনেট খুলতেই এক প্রকার বিস্ফোরিত হয় এলিজাবেথের ধৈর্য। আত্মসারশূন্য বিশৃঙ্খলার এমন নিদর্শন কেবল রিচার্ডই রেখে যেতে পারে। অপট বিরক্তিতে শাড়ির আঁচল কোমরে গুজে পরিষ্কার কাপড় এক সাইডে রাখে, ধোয়ার উপযুক্ত আলাদা করে রাখে। হঠাৎই পিছনে দরজার শব্দ। রিচার্ড বেরোয়, মাথায় তোয়ালে, চুলগুলো ভেজা, মুখে উদ্ভট গানের অদ্ভুত ছন্দ। I party like a rock star, look like a movie star, play like an all-star, fuck like a porn star. এলিজাবেথের শরীর কেঁপে ওঠে বিস্ময়ে। দ্রুত আঁচলটা কাঁধ থেকে নামিয়ে নেয়, যেন মুহূর্তেই শরীর ছাড়খাড় করে দিচ্ছে আগুনের ফুলকি। কান দিয়ে গরম লাফা বের হচ্ছে। রিচার্ড একবার আর চোখে দেখে এলিজাবেথের কাচুমাচু মুখাবয়ব, তারপর বাঁকা হেসে টেরেসের দিকে পা বাড়ালো। আজ সে আগেভাগে প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রতিদিনই তার ঘরের শত্রু একখানা খাবারের টোপ ফেলে, আর সে নিরীহ শিকারীর মতো গিলতে গেলেই বিস্ফোরিত হতো তার বউ। মুখের সামনে থেকে কেড়ে নিত খাবার। তাই আজ এই সাবধানতা, এই কর্ম। আপনি এত এলোমেলো কেন? রুম থেকে ভেসে আসে এলিজাবেথের ঝাঁঝালো বিরক্তিমাখা কণ্ঠস্বর। রিচার্ড কুরুর দৃষ্টিতে কিছু পর্যবেক্ষণ করে স্বতঃস্ফূর্ত কদমে রুমের দিকে পা বাড়ালো আবারও। এলিজাবেথ রিচার্ডের জামা প্যান্টগুলো ভাঁজ করে রাখছে, নাকে পাটা টানটু একরাশ বিরক্তিতে ভরা। রিচার্ড ভাঁজ করা একটা শার্ট নিয়ে গায়ে পরিধান অবস্থায় প্রত্যুত্তর করল জলদগম্ভীর গলায়, হয়তো তুমি গুছিয়ে দিবে বলি। এলিজাবেথ চোখ গরম করে তাকাতেই চমকপ্রদ হলো রিচার্ড। কফির মগ হাতে তুলে নিল। নাগিনের মতো এত রূপ পাল্টাও কিভাবে? এখন চোখ গরম করে তাকাচ্ছ, আবার কাছে গেলেই কাঁপাকাঁপি শুরু করে দাও। এলিজাবেথ ভাঁজ করা কাপড়গুলো ক্যাবিনেটে গুছিয়ে রাখতে রাখতে বলল, আপনি আমার জীবনে এসে সাপের মতো ঠাসঠুস ছুবল বসাতে পারেন, আর আমি রূপ পাল্টালেই নাগিন। রিচার্ড কফিতে তৃতীয় চুমুক দিয়ে বক্র হেসে বলল, ছুবল না, দুষ্টু মিষ্টি ভালোবাসার ছুবল দেওয়ার জন্য বিয়ে করেছি। এছাড়া আর কাকে বিয়ে করতে তুমি? আমি এমন ছেলেকে বিয়ে করতাম যার বুকের উপর পা রাখতে পারতাম কোনো ভয় ছাড়াই। ওফ ডার্লিং, দ্যাট উইল বি দ্য গ্রেট ভিউ অ্যান্ড কমফোর্ট পজিশন। ভ্যাবাচেকা হয়ে গেল এলিজাবেথ। শরীর জোরে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। কর্ণগহরে রিচার্ডের কথা পৌঁছানো মাত্রই তরাক ফিরল রিচার্ডের দিকে। রিচার্ড মিটিমিটি হাসছে। হাসিটা বরাবরের মতোই দেখা দিল না দন্তপাটে, তবে চোখ দেখে আন্দাজ করা যাচ্ছে লোকটা হাসছে। আপনার মুখে কি ভালো কথা নেই? কে বলেছে নেই? আমার মুখের সাথে আমার চাঁদটাও যথেষ্ট ভালো। যদি ভালো না হতো তাহলে তোমার অবস্থা এতক্ষণে খারাপ থাকতো। এলিজাবেথ সঙ্গে সঙ্গে একটা জামা ছুঁড়ে মারল রিচার্ডের মুখে, যদিও সেটা ক্যাচ করে ফেলে রিচার্ড সাথে সাথে। হঠাৎ নিচ থেকে শীষ বাজানোর শব্দ আসে। রিচার্ড হেঁটে গেল টেরেসে। এলিজাবেথ রাগে গজগজ করে গায়ে কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ল। মনে মনে 124টা গালি দিতে থাকে রিচার্ড কায়নাত নামক ফট্রজনিত অসভ্য লোককে। হঠাৎ রিচার্ডের ডাক পড়ল, রেড কাম। এলিজাবেথ সাড়া দেয় না, শক্তপোক্ত হয়ে শুয়ে থাকে আপাতমস্তক। রিচার্ড আবারও ডাকলো, ওয়াইফি কাম হিয়ার। নো রেসপন্স। বজ্রপাতের মতো গম্ভীর রিচার্ডের কণ্ঠ, আমি আসতে বলেছি। আবার চুপ থাকলো এলিজাবেথ। বাধ্য হয়ে
রুমে এলো রিচার্ড। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। বিষাক্ত ঠান্ডা টেনে বলল, এলিজাবেথ, তুমি কি উঠবে? এখন আমাকে যদি বেডের কাছে যেতে হয় তাহলে কিন্তু সারাদিনও তুমি বেড থেকে উঠতে পারবে না। হুড়মুড়িয়ে উঠে বসলো এলিজাবেথ। সন্তুষ্টি লাভ করে বাঁকা হাসলো রিচার্ড। হুট করে এসে এলিজাবেথকে কোলে তুলে নিল। তাল সামলাতে না পেরে রিচার্ডের কলার খামচে ধরে এলিজাবেথ। রিচার্ড গমগমে পা ফেলে ওকে নিয়ে গেল টেরেসে, একদম শেষ কিনারায় রেলিংয়ের কাছে। হঠাৎ এক বিস্ফোরিত আওয়াজে কুকড়ে যায় এলিজাবেথ। হতবিহ্বল হয়ে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে তাকাতে দেখতে পেল তার ঠোঁটের কোণে হাসি। রিচার্ড ইশারা করলো নিচের দিকে তাকাতে। এলিজাবেথ নিচে তাকাতেই থমকে গেল। বিস্ময়ে বড় হয়ে উঠল ওর চোখ দুটি। নিচ থেকে ইব্রাত আর নেসো একসাথে চিৎকার করে উঠল, কংগ্রেচুলেশনস ফর ইউর নিউ ব্র্যান্ড কার। এলিজাবেথ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। বেলুনে মোড়ানো এক লাল ল্যাম্বরগিনি ভিনেনো। ইব্রাত নেসো উপরে তাকিয়ে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে। এলিজাবেথ নিথর, বিস্মিত, অভিভূত, যেন এক স্বপ্নের ঘোরে। রিচার্ড ধীরে ওকে নামিয়ে দিল কোল থেকে। তারপর হঠাৎই এলিজাবেথের চোখের সামনে তুলে ধরল একটা চকচকে চাবি। মুহূর্তে সমস্ত স্ফুলিঙ্গ জমাট ক্রোধ গলে গেল অশ্রুতে। ছলছল চোখে এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড আজ প্রথম মৃদু হাসলো ওর কান্নার সামনে। নরম হাতে বুড়ো আঙুল দিয়ে আলতো করে মুছে দিল জল। সেই কুখ্যাত গ্যাংস্টার বস আজ কণ্ঠে আনলো স্নেহের কোমলতা। নো মোর ক্রাই জান, এখন থেকে শুধু হাসবে, উড়বে, পুরো শহর চষে বেড়াবে। আমার এলিজান মুক্ত পাখির মতো ডানা মেলে উড়বে। যত ঝড়, যত বিপত্তি আমি সামলে নেব। তুই শুধু উড়িস, হাসিস, বাঁচিস। শিরশিরে এক অনুভূতিতে নিভু চোখে চাইল এলিজাবেথ। রিচার্ড ওকে নিয়ে গেল রুমে। বিছানায় বসিয়ে বেডসেট ক্যাবিনেট থেকে বের করলো এক মোটা ফাইল। হঠাৎই এসে হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে। এক হাতে তুলে নিল ওর হাতটা। প্রথমে একটি ফোন, তারপর একটি ব্ল্যাক কার্ড, অতঃপর পাসপোর্ট তুলে দিল এলিজাবেথের হাতে। সবশেষে দিল সেই ফাইলটি। এলিজাবেথের চোখে লেগে আছে কৌতূহলের দীপ্তি। রিচার্ডের চোখে চোখ রেখে মাথা নাড়ল, বলল খুলে দেখতে। মেয়েটা ফাইল খুলল, হাত কাঁপছে উত্তেজনায়। হঠাৎ শিউরে উঠল এলিজাবেথ। চকিতে তাকালো রিচার্ডের দিকে। রিচার্ড হেসে দু হাতের মুঠোয় ভরে নিল ওর মুখটা। আমি কখনোই তোমাকে বন্দি করতে চাইনি, চেয়েছি নিজের করে নিতে। এখন তুমি আমার, স্বাধীন তুমি, জিলো আপনি জিন্দেগি। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। এলিজাবেথের আখিদয় টইটম্বুর। আবারও তাকালো হাতের ভার্সিটির অ্যাডমিশনের ফর্মে। পাশেই বসে আছে এক সীমানাহীন নিরাপত্তা। আকস্মাৎ সব ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে ঝাঁপিয়ে পড়ল রিচার্ডের বুকের ভেতর। হুড়মুড়িয়ে কেঁদে ফেলল। রিচার্ড ওকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে, নিঃশব্দে, নিশ্চুপে, নিঃশর্তে। ভেজা নাক অনবরত রিচার্ডের শার্টে মুছে যাচ্ছে। সে কিছু বলল না, শুধু পাশে বসে থাকলো এক অটল আশ্রয় রূপে। দীর্ঘক্ষণ পর মাথা তুলে তাকালো এলিজাবেথ। দ্বিধাহীন চোখে তাকিয়ে থাকে এলিজাবেথ রিচার্ডের পানে। রিচার্ডের চওড়া মুখে আজ এক অচেনা প্রশান্তি। উষ্ঠে লেগে থাকা চঞ্চল হাসি যেন নির্বৃত্ত কোনো আবাস। এই মানুষটাকে সবাই দেখে এসেছে গম্ভীর, কঠিন মুখে। লোকটা যেন কঠিন কথা ছাড়া কিছু জানেই না।
শুধুমাত্র এলিজাবেথই জানে এই লোকটাই যে কতটা ঠুটকাটা, ছকরাটে আর মারাত্মক রকমের দুর্বিনীত। একসময় সম্পর্কটা ছিল আগুনে ভরা, তীব্র, তিক্ত, দগ্ধ করা। আর এখন এলিজাবেথ আবার নাক টানলো। রিচার্ড নিঃশব্দে চুকে এলো। এক গভীর নিগৃঢ় চুম্বনের স্পর্শ করলো ওর কপাল। শুধু কপালেই নয়, যেন এলিজাবেথের সমস্ত সঙ্গেই রেখে গেল এক আশ্বাস। হুশ, এভাবে কাদের জন্য এসব করিনি। আজ থেকে কখনো যেন এই চোখে কালো মেঘ না দেখি, কখনো না দেখি রাতে বালিশের নিচে মুখ দিয়ে ফুপিয়ে কাঁদতে। এলিজাবেথ ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, ওভারথিঙ্কাররা চাইলেও কখনো ভালো থাকতে পারে না। রিচার্ড শক্ত কাট কণ্ঠে বলল, আই উইল ফাক দ্য থ্রো আউট অফ ইউর ব্রেন। কান্নার ফাঁকে হেসে ফেলল এলিজাবেথ। ঠোঁট কামড়ে হাসিটা চেপে রাখতে চাইল, পারল না। হঠাৎ রিচার্ড একটানে ওকে তুলে নিল কোলে, গলায় এক অচেনা গাম্ভীর্য এনে বলল, তোর জন্য মরতে পারবো, তোর জন্য মারতেও পারবো। শত্রুর সামনেও হাঁটু গেড়ে বসবো যদি তুই চাস, যাতে করে তারা আমাকে সহজেই মেরে ফেলতে পারে। আই ডোন্ট ফাকিং কেয়ার অ্যাবাউট মি। আমি মৃত্যুকে ভয় পাবো না যতক্ষণ তুই আছিস আমার সঙ্গে। ইউ আর মাইন, রেড, জাস্ট মাইন। এলিজাবেথের ঠোঁটে ফুটে উঠল প্রশান্তিময় এক ঝলক। লোকটার মধ্যে কত কি বদলে গেছে, অথচ কিছুদিন আগেও তো বলেছিল মরতে পারবো না, তবে মারতে পারবো। আর আজ সেই রিচার্ড এমন কথা বলছে। এলিজাবেথের ঠোঁটের কোণ থেকে গলে পড়ল প্রাপ্তির এক নির্মল হাসি, যেটা মিশে গেল আকাশে বাতাসে নিঃশ্বাসে। রিচার্ড মুহূর্তেই ফিরে গেল তার সে চিরচেনা রূপে, ঠান্ডা, হিসেবি, শান্ত প্রাণ। সে কখনোই চায় না নিজের কোনো দুর্বলতা প্রকাশ পাক। কিসমি, রেড। এলিজাবেথ চমকে তাকালো তার দিকে, তবে দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়ল না। রিচার্ডের সংস্পর্শে তোর শরীর শিরশির করে ওঠে প্রতিবার। আলতো করে ছুঁয়ে দিল রিচার্ডের গাল। রিচার্ডের মুখে অসন্তুষ্টির ছায়া। ছে রেড, তুমি জানো আমি কত টাকার মালিক? আর তুমি কিনা আমাকে এমন ফকিরের মতো চুমু দিচ্ছ। ঠোঁটে ঠোঁট চেপে হাসলো এলিজাবেথ। আসলে তো জানি না আপনি কত টাকার মালিক, একটু বলুন না প্লিজ। রিচার্ড হেসে ফেলল। আই হ্যাভ ইউরোকাট গোল্ড। চোখ বড় হয়ে গেল এলিজাবেথের। তবে কিছু বলার আগেই রিচার্ড আছড়ে ফেললো ওকে বিছানায়, নিজেও ঝুঁকে এলো ওর উপর। আজ আর গ্যাংস্টার বস কোনো ভূমিকা রাখলো না, কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু অধরে অধর মিলিয়ে গেল নিরুপম এক সংবেদনে। এলিজাবেথ বাধা দিল না, শুধু চোখ বুজে এক দীর্ঘ সাই ছেড়ে দিল, যেন আত্মসমর্পণ, অব্যক্ত প্রতীক্ষার অবসান। নির্দিষ্ট সময় পর মুখ তুলল রিচার্ড। একঘেয়ে তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল এলিজাবেথের চোখে। এলিজাবেথের বুকের ভেতর যেন এক অজানা ঝড় হঠাৎ করে তাণ্ডব শুরু করলো। রিচার্ড সেই ঘোর লাগা নীল চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না সে। মুখ ফিরিয়ে নিয়ে জড়িয়ে আসা নিঃশ্বাসে কাপা কণ্ঠে বলল, এভাবে তাকাবেন না প্লিজ। ওই নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি আমার ভেতর ঝড় তুলে দেয়। রিচার্ড ধীরে ধীরে ঝুঁকে এলো, ঠোঁট ছুঁয়ে গেল এলিজাবেথের কানের লতি। এক চুম্বনের ফাঁকে ফিসফিস করে বলল, আর আমার হাতের বিচরণে তোমার প্রতিটা রন্ধ্রে জ্বলে উঠবে আগুন। গুলির বিকট শব্দে ঘুম ভেঙে গেল এলিজাবেথের। ধরধর করে ঘামছে সারা শরীর। ছুটে গেল টেরেসে। চোখের সামনে দেখতে পেল লনের ঘাসে গড়িয়ে পড়েছে রক্তের বন্যা। রিচার্ড দাঁড়িয়ে আছে কয়েকটা রক্তাক্ত লাশের মাঝখানে। পায়ের নিচে পিষে যাচ্ছে মানুষ। তার ঠোঁটে লেগে আছে এক পৈশাচিক ঠান্ডা হাসি। কয়েকজনের হাত পা কাটা, এখনো জীবিত। তাদের পরিণত সময়ের অপেক্ষা মাত্র। এলিজাবেথ তার এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল ইফরাতের রুমের দিকে। দেখতে পেল দরজাটা বাইরে থেকে আটকানো। নিশ্চয়ই ন্যাসো বন্ধ করে গেছে। রুমটা সাউন্ড প্রুফ।
ইফরাত কিছুই শুনতে পাচ্ছে না। এলিজাবেথের রুমের টেরেসের কাজ খোলা ছিল বলে সে শুনতে পেয়েছে সব। মৃত্যুর কণ্ঠরোধে ছটফট করা লোকগুলোকে দেখে এক আশ্চর্য মায়া গ্রাস করলো এলিজাবেথকে। এলিজাবেথ জানে রিচার্ড এখন যে রূপ ধারণ করেছে তাকে থামানো সহজ হবে না। এলিজাবেথ ছুটে গেল নিজের রুমে। আলমারি উল্টে খুঁজে বের করলো একটি লাল জামদানি শাড়ি। তারপর টান দিয়ে বের করলো একটা নতুন ফাইল, রেখে দিল বিছানার উপর। শাড়ি হাতে নিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। বিগত কয়েকদিন ধরে রিচার্ড যেন উন্মাদ, পাগলের মতো খুঁজে চলেছে কাউকে, কিন্তু তার খোঁজ নেই, হদিশ নেই। ক্ষোভে ফুঁসতে থাকা রিচার্ড রাগ ঝাড়ছে নিরীহদের উপর। জেমসের কয়েকজন গুপ্তচর যারা রিচার্ড সম্পর্কে তথ্য পাচার করত, তাদের মৃতদেহ পড়ে আছে নিঃশব্দে। রক্ত লেগে আছে রিচার্ডের বুটে। জেমস এখনো অদৃশ্য, ছায়ার মতো। রিচার্ডের চোয়াল কাঁপছে রাগে, নির্বলবারে আঙুলের চাপ বাড়ছে। ঠিক তখনই নূপুরের ঝংকার। রিচার্ডের চোখ স্থির হয়ে গেল সামনের দিকে। এক মুহূর্তের মধ্যেই বদলে গেল তার মুখ। এগিয়ে আসছে এলিজাবেথ, ধীরে অভিজাত ভঙ্গিতে। ঘন লাল রেশমি চুল থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বরাবর। সকালে রোদ ওর ত্বকে যেন সোনা ছড়িয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে মৃদু হাসি, হাতে ধরা একজোড়া রূপোর নূপুর। নাচিয়ে নাচিয়ে এগিয়ে আসছে। রিচার্ড ঘুরে তাকালো ন্যাসোর দিকে। নির্বাক আদেশে ন্যাসো বুঝে গেল এবার জায়গা ছেড়ে দিতে হবে। সে লোকজন নিয়ে লাশ সরিয়ে ফেললো তৎক্ষণাৎ। এলিজাবেথ এসে দাঁড়ালো ঠিক রিচার্ডের সামনে। তার এক পা এসে স্থির হলো রিচার্ডের হাঁটুর উপর। শাড়ির পার খানিকটা তুলে বলল, স্বামী, পড়তে পারছি না, একটু পরিয়ে দেন না। রিচার্ডের চোখে তখন পলক নেই, এক নিঃশ্বাসে তাকিয়ে আছে। ধীরে ধীরে এলিজাবেথের হাত থেকে নূপুর নিয়ে সে পরিয়ে দিল পায়ে। পরেই এলিজাবেথ বসে পড়ল রিচার্ডের উরুর উপর। রিচার্ড এলিজাবেথকে নিজের শরীরে টেনে নিল একদম কাছাকাছি, গায়ের সঙ্গে গা মিশিয়ে। কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করলো, আজকে কি চাই? এলিজাবেথ কোনো বনিতা করল না। ঠোঁটের কোণে ছায়া রেখে বলে উঠল, সম্পত্তি। সম্পত্তি? হ্যাঁ, ইতালির সকল সম্পত্তি আমার চাই। রিচার্ড হেসে ফেলল, মাথা নাড়িয়ে বলল, আমি আছি, এটাই তো সব তোমার। এলিজাবেথ ঘুরে রিচার্ডের গলায় হাত জড়িয়ে ধরল, বাচ্চাদের মতো ঠোঁট ফোলালো। খুব কি বেশি কিছু চেয়ে ফেলেছে স্বামী? রিচার্ড জানে এই মিষ্টতার ভিতরে লুকিয়ে আছে এলিজাবেথের ছল, তার কৌশল। তবু আজ সকালটা নরম, সে কোমলতাতে সায় দিল সে। সকাল সকাল বউয়ের এত আবেদনময় রূপ দেখার পর কি না করা যায়? মাথা নাড়িয়ে বলল, একদমই না। এলিজাবেথ সঙ্গে সঙ্গে শাড়ির কুণ্ডলি থেকে বের করলো একটা দলিল, বলে দিল, তবে সাইন করুন। রিচার্ড কিছু না বলে দলিল হাতে নিল, চুপচাপ সই করে দিল। শুরু হয়ে গেল এক নতুন খেলার, এক নতুন ধ্বংসের অদৃশ্য দিনপঞ্জি। রিচার্ডের দেওয়া ঠিকানায় পৌঁছায় লুকাস। কাল রাত থেকে সে কোথায় যেন ছিল, কারোর ফোন ধরেনি, ম্যানশনেও ফেরেনি। ন্যাসা অসংখ্যবার কল করেছিল, তবে কোনো সাড়া মেলেনি। অথচ রিচার্ড একবার ফোন করতেই রিসিভ করে। রিচার্ড তাকে একটা জায়গার ঠিকানা পাঠায়, আর সময় মতো সেখানে হাজির হয় লুকাস। ঘরের ভিতর গম্ভীর পরিবেশ, রিচার্ডের অভিব্যক্তি শক্ত কাটকাট। পাশে বিয়ান ও ন্যাসো। বিয়ান ল্যাপটপে কাজ কিছু করছে। রিচার্ড ঝুঁকে দেখছিল স্ক্রিনে। লুকাসের উপস্থিতি টের পেয়ে সোজা হয় রিচার্ড। এক দৃষ্টিতে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করে, আমার উপর রাগ? চিরচেনা ছটফটে লুকাস আজ মুখে কিছু না বলে মাথা নাড়ে। রিচার্ড আবারও বলে, অভিমান? আবারও মাথা নাড়ে লুকাস, দৃষ্টি নিচু, কণ্ঠ নিঃশব্দ। হঠাৎ রিচার্ড তাকে এমনভাবে ডাকে যেভাবে বহুবার ডেকেছে বস হিসেবে, ঠিক যেভাবে এত জীবন ডেকে এসেছে। লোকাও। চমকে মাথা তুলে লুকাস, দেখলো রিচার্ড দুহাত বাড়িয়ে
রেখেছে তার দিকে। মুহূর্তেই গলে যায় সমস্ত রাগ, অব্যক্ত অভিমান। ছুটে গিয়ে জড়িয়ে ধরে রিচার্ডকে। রিচার্ড আলতো করে লুকাসের পিঠে চাপড়ে বলল, আই ওয়াজ আউট অফ মাই কন্ট্রোল ব্রো। ইটস ওকে বস। ন্যাসো এগিয়ে এসে অংশ নেয়। তিনজন একে অপরকে জড়িয়ে ধরে থাকে কিছুক্ষণ। পাশে থাকা ভিয়ান তাকিয়ে থাকে তাদের দিকে, মুখে এক প্রশান্ত অমায়িক হাসি। তিনজনে মুখোমুখি বসে আছে। হঠাৎ রিচার্ড লুকাসের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিয়ে করতে যাচ্ছ? লুকাস তড়িঘড়ি করে মাথা নাড়ালো। স্পষ্ট এক উত্তেজনা তার চোখে মুখে। রিচার্ড পকেট থেকে একটা টিকিট বের করে লুকাসের দিকে বাড়িয়ে দেয়। লুকাস লুফে নেয় সেটি। চেহারায় খুশির ঝলকানি, কিন্তু সেটা স্থায়ী হয় না বেশিক্ষণ। যখন চোখে পড়ে গন্তব্য রাশিয়া, রিচার্ড গম্ভীর কণ্ঠে বলে, জাস্ট ফিনিশ অল অফ দ্যাম। মিশনে সাকসেস করে ফিরে আসো, একসাথে আবার তিনজনে বিয়ে করব। লুকাসের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ভেবেছিল কি আর হলো কি, কিন্তু আদেশ যে আদেশ। রিচার্ড চোখ নামিয়ে নেয় আর বলে, একটু পরেই ফ্লাইট, বেরিয়ে পড়ো এখনই। লুকাস থমথমে মুখে উঠে দাঁড়ায়, দরজার দিকে এগিয়ে যায়। ঠিক তখনই ন্যাসোর ফোনে প্লে হতে থাকে একটা নিউজ, ইতালিয়ান ভাষায়। ব্রেকিং নিউজ, ভিনসেন্টো ক্যাসিনো হঠাৎ মৃত্যুতে তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক রিচার্ড কায়নাত সম্পূর্ণ সম্পত্তি অনাথ আশ্রমের নামে দান করেছেন। তিনি জানান তিনি আর ইতালি ফিরবেন না, বাংলাদেশে স্থায়ী হচ্ছেন। লুকাস তরাক পিছন ফিরে তাকায়। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে তখন অগ্নুৎপাত জমে ওঠে। পাশে বসে থাকা ন্যাসো সিটিয়ে গেছে, রিচার্ডের বিস্ফোরণের ভয়ে গুটিয়ে আছে। কিন্তু লুকাসের ভিতরে এক আশ্চর্য শান্তি। ছোট ছোট পায়ে বেরিয়ে যায় সে দরজা পেরিয়ে। আপন মনেই বলে ওঠে, এত খুশি আমি জীবনেও হয়নি। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে ওঠে এলিজাবেথ। কবজিতে দানবীয় পাথরের ন্যায় শক্ত হাতের চাপে টনটনে ব্যথা অশ্রুসিক্ত হয় দুনয়ন। রিচার্ডের সমুদ্রনীল চোখ দুটোতে জমে উঠেছে এক আগ্নেয়গিরির গর্জন। উগ্রতা ছাপিয়ে তা ভেঙে পড়ল এক হিংস্র পশুর মতো। গলা ঝাঁঝিয়ে উঠল, হাউ ডিয়ার ইউ! কি করেছো তুমি? এলিজাবেথ ব্যথায় চূর্ণ হয়, তবুও ঠুটে অটল এক দৃঢ়তা। যা করেছি বেশ করেছি। রিচার্ডের দেহ থমকে যায় এক মুহূর্ত। সঙ্গে সঙ্গে সে তার চিরচেনা পৈশাচিক রূপে ফিরে গিয়ে এলিজাবেথকে কুড়িয়ে হাত মুচড়ে ধরে চিৎকার করে ওঠে, রেড! চোখের কোণে জলের রেখা, তবুও এলিজাবেথের ঠোঁটে এক নির্মম হাসি। আই নো ইটস হার্ড টু লুজ হাজব্যান্ড। পরিস্থিতি ভরাডুবির দিকে এগোতেই ন্যাসো দৌড়ে এসে এলিজাবেথের দিকে যেতে থাকা ইফরাতকে টেনে এনে রুমে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে এগোতে চায় রিচার্ডের দিকে, কিন্তু রিচার্ড হাত তুলে থামিয়ে দেয়। চোয়াল চেপে গলাটা ভারী করে বলে ওঠে, হাজব্যান্ড ওয়াইফের ম্যাটারে না এসে নিজের শাশুড়ির রুহের মাগফিরাতের কামনা করো। মহিলা সম্ভবত আর বাঁচতে চাইছে না। নতমুখে দাঁড়িয়ে যায় ন্যাসো। রিচার্ড সিসিটিভি ফুটেজে সবিতা বেগমের সকল কর্মকাণ্ড দেখেছে। রিচার্ড আবার এলিজাবেথের কানের কাছে মুখ এনে ঠান্ডা হাসি হেসে বলল, তুখুর গ্র্যানি লোকের বউ জ্ঞানী হবে এটাই ঠিক, কিন্তু স্বামীর সাথে পাল্লা দিয়ে নয়। তুমি এখনো সেই চালাক হতে পারোনি রে। এলিজাবেথ চমকে ওঠে। রিচার্ড হাসতে হাসতে চোখ করে, সামান্য কিছু সম্পত্তি অনাথ আশ্রমে দান করে ভাবলে রিচার্ড কায়নাতকে পথে বসিয়ে দেবে? ওহ রেড, কাম অন।
ওটা তো শুধু ট্রাক ফাইলের একটা লাইন। আর তুমি ভাবলে সত্যি সত্যি রিচার্ড কায়নাথকে ধ্বংস করে ফেলবে? তুমি তো এখনো জানো না আমার সম্পত্তি কোথায় শুরু কোথায় শেষ। ইউরোপের বুকে আমার নামে থাকা বিলা থেকে শুরু করে এশিয়ার শেয়ার মার্কেটে যে নাম ঘুরে বেড়ায় সব তুমি মিস করছো। আমার টাকা হংকংয়ের স্টকে নিঃশব্দে উঠে, সুইজারল্যান্ডের কাছে প্রতিফলিত হয়, আর নিউ ইয়র্কে রাতের ট্রেডিংয়ে লাভ বাড়ায়। সত্যি বলছি রে, তুমি একা বসে হিসেব করতে পারবে না, কারণ আমার অ্যাসেট গুনার জন্য অ্যাকাউন্টাররা সফটওয়্যার আপডেট করে। তুমি ভাবো আমি হেরে গেছি? না, আমি শুধু উৎসুক হয়ে দেখছিলাম একটা মুরগির ছানার মতো তুমি কিভাবে দাবার বোর্ডে রাজাকে শিকার করতে যাচ্ছ। আর বোকা তুমি ভাবলে কিছু দান খয়রাত করে আমাকে কোণঠাসা করবে? তুমি তো জানোই না আমি কখনোই ক্যাশে খেলি না, আমি খেলি ইনফ্লুয়েন্সে। ব্যাংক, শেয়ার, প্রপার্টি এসব তো শুধু কাগজে থাকে। আমার নাম থাকে টাস্কে, ফাউন্ডেশনে, ছদ্মনামে। আমি যখন নিঃশ্বাস নিই তখন এক একটা কোম্পানির শেয়ার ওঠে। আমি চোখ বন্ধ করলেই কারেন্সির মান পড়ে যায়। তুমি ভাবছো রিচার্ড কায়নাথের ক্ষয় শুরু হয়েছে? না রেড, এখনো তো সূর্য ডুবে না, কারণ আমার ছায়া পৃথিবীর উপর ছড়িয়ে আছে। আর তুমি একটা অগোছালো আবেগের মানুষ, হাতে একটু দয়া নিয়ে এসেছো যুদ্ধ করতে। আমি হিম, আমার দয়া বরফ হয়ে কেটে ফেলে শিরা। তুমি হেরে যাবে রেড, কারণ আমি খেলে যাই আর প্রতিপক্ষ বুঝে না কখন সে গেমের অংশ হয়ে গেছে। আমি বাঁচতে দেই, কারণ মরাটা খুব তুচ্ছ কাজ। রিচার্ড এলিজাবেথকে ছেড়ে দেয়। হাতের মোচড় দেওয়া জায়গাটা ইতিমধ্যেই নীল হয়ে গেছে। এলিজাবেথ ভেজা চোখে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড আবার কানে মুখ এনে ফিসফিস করে বলল, সাময়িকের জন্য হেসে নাও। ভাবো রিচার্ড কায়নাথ হেরে গেছে। ভাবো আমি ফুরিয়ে গেছি, নিঃশেষ, নিঃস্ব। অথচ এখনো যা আছে আমার, তা দিয়ে যা গেছে তা আমি প্রতিদিন 2 বেলা কিনে নিতে পারি, চুপচাপ, হিসেব না করে, দয়া না দেখিয়ে। তুমি হয়তো ভালোবাসায় খেলতে এসেছিলে রেড, আর আমি প্রতিপক্ষ তৈরি করি শুধু চোখে তাকিয়ে। মাই ফাকিং ডার্ক রেড, তুমি এখনো বুঝতে পারোনি আমি হারি না, আমি শুধু খেলা পাল্টাই। এলিজাবেথ ছলো চোখে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে, যে মানুষটা কাল অবধি ছিল নিখাত কোমলতার প্রতিমূর্তি। আজ তার চোখে মুখে হিংস্রতা, কণ্ঠে ঝাঁজ আর বিষ। রিচার্ড ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ঝুলিয়ে হঠাৎ এক ভৌতিক সুরে গলা নামিয়ে বলল, মেকি মি ইওর অ্যাফ্রোডাইটে, মেকি মি ইওর ওয়ান অ্যান্ড অনলি বেটাডোর, মেকি মি ইওর enemy, your enemy, your enemy. I repeat, wifey, don't make me your enemy. If I burn the whole world for you, I can burn you too. শেষের কথাগুলো রিচার্ড উচ্চারণ করলো খুপে চিবিয়ে চিবিয়ে, যেন প্রতিটি শব্দেই শাস্তি লিখে দিচ্ছে। ন্যাসো ছিল নীরব এক দর্শক হয়ে দাঁড়িয়ে রইল দুজনের মাঝখানে। এলিজাবেথের ঠোঁট কেঁপে উঠেছে বারবার, শব্দটা যেন গলায় জমাট বেঁধে আসছে। তবুও সে চেষ্টা করলো কণ্ঠের ফাঁক দিয়ে একটা কিছু বের করতে। আমি তো আপনার কথা শেষ হবার আগে রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। কন্ট্রেক্ট মিক্রারের মতো গর্জন করে বলল, ফাক, জাস্ট ফাক অফ রেড, তোমার সব ভালোর জন্য। রিচার্ড কায়নাথ জানে কিসে তার ভালো হয়। আমি আলগা পিরিত দেখাতে পারি না, সহ্য করতে পারি না, এজন্যই কারোর সাথে জমে না আমার। দেখো না আমাদের সম্পর্কটাই এর প্রমাণ। একটু থেমে আবার বলল, 6 পুরুষ মানুষ সফল হয় পোশাক নোংরা করে, মাঠে, ঘামে, ধুলোয়, রক্তে। আর তোমরা নারীজাত, তোমরা শুধু ধ্বংস করতে জানো, ভালোবাসার ছলে, চোখের জলে, স্পর্শের ছুরিতে। তাই মর্ম বুঝবে না রেড, বোঝার আগে শেষ করে দাও।
চুপ করে গেল চারিদিক। শব্দটা যেন হঠাৎ ব্যর্থ হয়ে যায় এই দুই হৃদয়ের ধ্বংসযজ্ঞের সামনে। রিচার্ড মোটেও রেগে নেই, তবু অভিনয়ের সূক্ষ্মতার দিক থেকে সে এক দক্ষ কারিগর। বউটার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই এখনই লাগাম টানার সঠিক সময়। রিচার্ডের প্রতিটা বাক্য যেন সুচালু তীর, যা সোজা গিয়ে বিচ্ছে এলিজাবেথের ভাঙাচোরা হৃদয়ে। আপনি আমাকে এভাবে বলতে পারলেন? বলি হাতের পিঠ দিয়ে দু চোখের জল মুছে নেয় এলিজাবেথ। অতঃপর কম্পিত ঠোঁট নাড়িয়ে কোনো রকমে বলল, আচ্ছা সরি, আর কখনো আপনার জীবনে হস্তক্ষেপ করব না। রিচার্ড আচমকা থমকে উঠে বলে, শাট আপ রেড, ইউ আর মাই ওয়াইফ। রিচার্ড কায়নাথের ওয়াইফ তুমি। তোমার ভুল, ওগুলো আমার চামড়ার নিচে সেলাই করা আছে। ভুল করছো, আবার করবে, বারবার করবে, কারণ তোমার ভুল আমার অভ্যাস হয়ে গেছে। আমি চাই না কোনোদিন তোমার মুখে সরি শব্দটা শুনতে, বুঝেছো? তোমার ক্ষমা আমার ক্ষত চিহ্নে প্যাচ লাগায় না, তাই নেক্সট টাইম যেন না শুনি। এলিজাবেথ চুপ করে থাকে, নাক টেনে নেয় শুধু, তবুও কোনো উত্তর দেয় না। রিচার্ড বুকের ভিতরে একটু অনুতাপ খচখচ করে উঠল, সে প্রকাশ করল না তা। গম্ভীর গলায় জানতে চাইল, কে হেল্প করেছে তোমাকে? নেসো তখনও দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল, তবে সেই হাসির স্থায়িত্ব ছিল স্বল্প। যখন এলিজাবেথ ধীরে বলে ওঠে, নেসো। আটকে ওঠে নেসো, বুকের মধ্যে হিমে ছেয়ে যায়। রিচার্ডের সন্দেহই সত্যি, এ কাজ এলিজাবেথের একার পক্ষে সম্ভব ছিল না। তার চোখ রক্তগরম হয়ে ওঠে। রিচার্ড তেড়ে যায় নেসোর দিকে। নেসো ভেবাচাকা খেয়ে খান নাড়াতে থাকে দুপাশে বোকার মতো। ঠিক তখনই এলিজাবেথ ঝাঁপিয়ে পড়ে রিচার্ডকে আঁকড়ে ধরে। হুড়মুড়িয়ে কান্নার ভেঙে পড়ে সে। বললেই চলল, আমি আপনাকে ভালোবাসি রিচার্ড কায়নাথ। আপনাকে এক পলকের জন্য হারাতে চাই না স্বামী। মরে যাব সত্যি, যদি আপনি আমাকে ছেড়ে যান। আমি চাই আপনি আর কখনো ইতালি না ফেরেন, প্লিজ। পৈশাচিক ক্রোধে জ্বলে উঠেছিল রিচার্ড, কিন্তু সেই ক্ষিপ্রতা যেন হঠাৎ কোথাও বিলীন হয়ে গেল বৃক্ষপটে ঝরে পড়া বৃষ্টির মতো শান্ত ধীরে ধীরে। তবুও রিচার্ড নিজেকে সহজে ভাঙতে দিল না। এলিজাবেথকে আলতোভাবে সরিয়ে হনহনিয়ে উপরের দিকে চলে গেল রিচার্ড, ভেতরে কোথাও এক টুকরো শীতলতা ছড়িয়ে দিয়ে। রিচার্ড চলে যেতে এলিজাবেথ হুড়মুড়িয়ে বসে পড়ল মেঝেতে। কান্নায় ভিজে গেল তার কণ্ঠ। শাড়ির আঁচলে মুছে চোখের কোণ। নেসো ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে। কান্না করছেন কেন ম্যাম? এই প্রশ্নে যেন কান্নার তোর আরও বেড়ে গেল এলিজাবেথের। অঝরে কাঁদতে কাঁদতে বলল, এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট। সবার চোখে আমি দোষী। আমি খেলেছি দুজন মানুষের জীবন নিয়ে, কিন্তু কেউ কি জানে যে মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসে আমি তাকে কখনো ভালোবাসতে পারিনি, আর যাকে ভালোবাসি তাকেও নিজের করতে পারছি না। ধীরে মিলিয়ে যাচ্ছে আমি এই গোলক ধাঁধায়। নেসো ধীরে জিজ্ঞেস করলো, কেন পারছেন না? আমার অতীত সেটা বাধা হয়ে আছে আমার মাঝে। একটা রহস্যময় দেওয়াল আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। যতবার কাছে যেতে চাই ততবার সেই দেওয়াল ঠেলে ফেলে দেয় আমাকে। নেসো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো বস জানে কিছু যা আপনি জানেন না, তাই মাঝে দেওয়াল তৈরি করছে। কিন্তু এতে তো উনি আমাদের মাঝে দূরত্ব বাড়াচ্ছেন। অভাগ্যের ভাগ্যে ভালোই বা কি হতে পারে? আমি চাই সে সামনে আনুক আমার অতীত। আমি মুখোমুখি হতে চাই, জানতে চাই আমার রক্তে খুনির রক্ত বইছে কেন, আমার ড্যাড কি করেছিলেন, কি রহস্য লুকিয়ে আছে আমার অতীতে। নেসো কিছুক্ষণ ভেবে গম্ভীর গলায় বলল, আমি সাহায্য করব আপনাকে ম্যাম, আপনার অতীতে ফিরে যেতে। আমি চাই না আপনার আর বসের মাঝে এমন দূরত্ব তৈরি হোক। এলিজাবেথ চকিতে তাকালো নেসোর দিকে। সত্যি? সত্যি বলছি, আমি আমার বসকে কখনো হাসতে দেখিনি। মানুষটা ভয়ঙ্কর, বেপরোয়া, মৃত্যুকেও তাচ্ছিল্য করে চলতো সবসময়, কিন্তু তাকে আমি বাঁচতে দেখেছি শুধু আপনাকে ঘিরে। আমি সেই ভয়ঙ্কর চোখে ভয় দেখেছি, আপনাকে হারানোর ভয়। ছটফট করতে দেখেছি তাকে,
কাঁপতে দেখেছি শুধু আপনার জন্য। অন্ধকার ঘরে নিজেকে টর্চার করতে দেখেছি আপনার যন্ত্রণায় ভাগ বসাতে চেয়ে। আর এখন সচক্ষে দেখেছি লোকটা কিভাবে পাগলের মতো ছুটছে আপনার অতীতকে মুছে দিতে। কারণ তার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। আপনি তার একমাত্র শুদ্ধতা। ন্যাসো কিছুক্ষণ চুপ করে থাকলো, চোখ নামিয়ে নিয়ে নিচু গলায় বলল, বস কিন্তু নারী পাচারের ব্যবসায় নেই ম্যাম। সেদিন জঙ্গলে যখন আপনাকে ওইসব মেয়েদের ভিড়ে বস প্রথম দেখেছিল, সেদিন কিছু একটা ভেঙে গিয়েছিল তার ভেতর। তারপরে সে সব ছেড়ে দেয়। এলিজাবেথ ফ্যালফেল করে তাকিয়ে থাকে ন্যাসোর দিকে। একটু থেমে নিঃশ্বাস নিল ন্যাসো, চোখে যেন দূর অতীতে খোলা ছবি। কারণটা জিজ্ঞেস করলে আজও চুপ থাকে বস, কিন্তু সব প্রশ্নের উত্তর মুখে বলা লাগে না, কিছু উত্তর চোখেই লেখা থাকে। নিঃশব্দে ভয়ে গুটি গুটি মেরে রুমে ঢুকছিল এলিজাবেথ, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত টানে কেঁপে উঠল তার শরীর। পিঠ ঠেকে গেল ঠান্ডা দেওয়ালে। সামনে তাকাতে দেখতে পেল রিচার্ড, চোখে ঝলকানো লালসা। এলিজাবেথ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত তাড়াতাড়ি রিচার্ডের দৃষ্টি বদলে যাবে তা কল্পনাও করেনি। সে শুকনো ঢোক গিলে ধরা গলায় বলল, আপনি না রাগ করেছিলেন? রিচার্ড যেন ছটফটিয়ে উঠল। বিলম্বহীন জবাবে তৎক্ষণাৎ বলল, রাগ? বউর উপর রাগ তো বোকারা করে। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ে, অথচ রিচার্ডের হাত ততক্ষণে পাকিয়ে ধরেছে তার কোমর। গলায় খানিকটা কোমলতা এনে রিচার্ড বলল, বউয়ের সাথে রাগ করা মানেই লস। আমি সাকসেসফুল বিজনেসম্যান, লসের পথে পা দিই না কখনো। সব কিছু কেমন ভেসে যাচ্ছিল এলিজাবেথের মাথার উপর দিয়ে। সে কপালের ভাঁজ গুছিয়ে জিজ্ঞাসা করল, লস মানে কীরকম লস? হঠাৎ রিচার্ডের ঠোঁটে চাপা পড়ল এলিজাবেথের লাল টকটকে ঠোঁটে। এক তীব্র কামড়ে কেঁপে উঠল এলিজাবেথ। এই যে রাগ থাকলে কি পারতাম এমনটা করতে? রিচার্ডের চোখে খেলা করে এক তৃপ্তির শীতল তৃপ্তি। হতবাক এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করল রিচার্ডের কোলে। টেরাস লাগোয়া ছোট্ট ক্যাবিনেটের ওকে বসিয়ে রিচার্ড একে একে বন্ধ করে দেয় সকল পর্দা। অতঃপর রিচার্ড এগিয়ে গেল ডয়ারের দিকে, হাত বাড়ালো একটি বেল্টের দিকে। ঠোঁটের কোণে লেগে রহস্যমাখা এক বাঁকা হাসি, চোখে গোপনীয়তায় ঘন কুয়াশা। এলিজাবেথ সংকুচিত গলায় জিজ্ঞেস করলো, কি করছেন? রিচার্ডের কণ্ঠে নেমে এলো গভীর এক হাসকি সুর। বইয়ের উপর রাগ না রাখার বেনিফিটগুলো আজ প্র্যাকটিক্যালি দেখাবো রেড। চোখ বুজে এলিজাবেথ শুধু শ্বাস নিতে থাকে, সময় যেন থেমে থাকে ঠিক সেই মুহূর্তে। রেড ইজ লাল, ইউ আর মাই মাল, লুক এট মাই হাল, প্যার হো গিয়া তেরে নাল। হাসকির জন্য বলে হাতে বেল্ট প্যাঁচাতে প্যাঁচাতে এগিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তার হাত পেঁচিয়ে জড়ালো সেই বেল্টে। যুবথুবু হয়ে কাঁপতে শুরু করলো এলিজাবেথ। রিচার্ডের চোখে গভীর দৃষ্টি। রিচার্ড ধীরে ধীরে আরও কাছে আসে, ঠোঁটের ছায়া মেখে ফিসফিস করে বলল, আজ আমি অসভ্য হব রেড, খুব করে হব। এলিজাবেথ ভয়ে চোখ বন্ধ করে ফেলে, শরীরটাকে শক্ত করে রাখে, কিন্তু কিছুই ঘটে না। ধীরে চোখ মেলে দেখে রিচার্ড দূরে দাঁড়িয়ে, বুকে হাত জড়ানো, ঠোঁটে এক বাঁকা তৃপ্তির হাসি। ছি রেড, এত কিছু ভেবে ফেললে? লজ্জায় মাটির নিচে মিশে যেতে চায় এলিজাবেথ। রিচার্ড এগিয়ে আসে, বেল্ট খুলতে খুলতে বলল, রিচার্ড ক্যানেতের বাসর হবে একটু আলাদা, একটু অন্যরকম, যেখানে থাকবে শুধু তোমার সম্মতি। এই বলে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে নিচে নামিয়ে দেয়। চমকে উঠে এলিজাবেথ রিচার্ডের মধ্যে এই পরিবর্তন দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে সে। রিচার্ড খানিক বিরক্ত হয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনিতে ইদানিং তার মন মেজাজ খুবই খারাপ। এলিজাবেথকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এই বাল সর। রসগোল্লার মতো বিস্ময়ে বড় হয়ে যায় এলিজাবেথের চোখ। ছি, আমি তো আপনার বউ,
আপনি আমাকে বাল বললেন? সিগারেটের ছাই জেরে রিচার্ড হেসে বলল, বাবু সোনা ডাকলেও তো দোষ। শুনো মেয়ে, বাবু সোনা ডাকা মানে বিছানায় ডাকা না। মনটা একটু পরিশুদ্ধ করো আর স্বামীর মন বুঝে নিজেই বেডে আসতে শিখো। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এই লোকের সঙ্গে কথায় কখনো জিততে পারবে না। বাইরে দেখতে শক্ত, অথচ ভেতরে এক অসভ্য ঠুটকাটা মানুষ। এলিজাবেথ রাগে গজগজ করতে করতে হাঁটা দেয় দরজার দিকে। এলিজান। নিঃশ্বাস থমকে গিয়ে চোখেতে পেছন গড়ল এলিজাবেথ তীব্র আকুলতায়। কি আছে এ ডাকে? এই শব্দগুলো যেন ডানা মেলে ছুটে আসে তার কর্ণকুহরে। সুপাখির মতো নরম পালকে ঘিরে ধরে তার মন। অস্বস্তি খুলস ছাপিয়ে কোথা থেকে যেন এক আশ্চর্য রকমের ভালো লাগা গায়ে এসে বসে। কিন্তু এলিজাবেথের সেই সুখ ম্লান রিচার্ডের চোখে ধরা পড়েনি এক কখনো। এলিজাবেথ বরাবরের মতোই আজও পারল না এটাকে সাড়া না দিয়ে থাকতে। সুতীব্র আবেগের তাড়নায় গা কাঁপে, শরীরের মৃদু স্নিগ্ধ কম্পনে অস্পষ্ট স্বরে আওড়ালো, রিচার্ডের কণ্ঠনালী বেয়ে এক চিলতে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। সে ভাবেনি এলিজাবেথ ফিরবে, প্রত্যুত্তর করবে। সহসে এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো অভ্যন্তরে। অক্ষিপটে দ্বিধাহীন একঘয়ে দৃষ্টি বজায় রেখে বনিতাহীন বলল, আরেকবার বলবে? কি? তখন যে বললে। এলিজাবেথ নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, কতবার বলবো এক কথা? রিচার্ড দাপুটে গলায় বলল, যতবার আমি চাই। না রেড, আমি শুনতে চাচ্ছি। হঠাৎ এলিজাবেথের মাথার মধ্যে দুষ্ট পাকসেনারা হানা দেয়। উৎসবটে খেলে গেল শয়তানি হাসি। সে লাজুকলতায় নুয়ে পড়ে কিছুক্ষণ হাঁসফাঁস করে সবিনয়ে বলল, বলবো? রিচার্ডের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। সে ছটফটিয়ে উঠল, প্লিজ। হঠাৎ বৃষ্টির মতো হঠাৎ করে শক্ত হয়ে গেল এলিজাবেথের স্বর। সে রিচার্ডের চোখ রেখে দাঁতে দাঁত চেপে শুধালো, আই ফাক ইউ। আগত আশাহত জবাবে চোয়াল শক্ত হওয়ার বিপরীতে বাঁকা হেসে অধরে এক কোণে হেলে পড়ল। রিচার্ড অধরে সেই হাসি ধরে রেখে দুই পকেটে হাত দিয়ে টান হয়ে দাঁড়ালো। চোখে বিন্দুমাত্র অস্বস্তির লেশমাত্র নেই। কণ্ঠনালী যেন টইটুম্বর আত্মবিশ্বাস আর আত্মজ্ঞানে। রিচার্ডের সন্নিকটে দাঁড়িয়ে থাকা তার ব্যক্তিগত নারীর দিকে তাকিয়ে পুরুষালে হাসকির টোনে হিসিসে বলল, অফকোর্স আই উইল ফাক ইউ টু ওয়াইফি। ভরকে যায় এলিজাবেথ, লজ্জায় দুগাল রক্তিম, একেবারে গোধূলির রং যেন মেখে বসেছে ত্বকে, পা যেন জমে যায় মাটিতে। নত দৃষ্টিতে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। রিচার্ড ধীরে এগিয়ে আসে, আলতো করে হাত রাখে এলিজাবেথের লাল হয়ে ওঠা গালে। বৃদ্ধাঙ্গুলে মৃদু ঘর্ষণ ছুঁয়ে দিয়ে হিসিয়ে বলে ওঠে, আমার দেখে লজ্জা পাবে, আবার আমার কাছে এসে সে লজ্জা ভাঙাবে রে, কজ ইউ আর মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের তনুমন এক মুহূর্তে পুলকিত হয়ে ওঠে। পেটে অজস্র প্রজাপতি পাখা মেলে দেয়। বুকের ভেতর ট্রিম শব্দ যেন বজ্র নিদানের মতো বেঁচে চলে। এক বুক ভালোবাসায় ভরে যায় হৃদয়ের আকাশ। রিচার্ড আরও ঝুঁকে আসে, ঠোঁটের কাছাকাছি এসে বলল, সে এগেন রেড, সে এগেন ইউ লাভ মি। এলিজাবেথ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে চলে যায় সেখান থেকে। চোখে বিস্ময়, বুকে আগুন, মনে একরকম অনিবার্য টান। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কি হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।